দেশের সার্বিক পরিস্থিতিতে সেনাপ্রধানের উদ্বেগ। আইন শৃঙ্খলার অবনতির জন্য দায়ী করলেন নিজেদের মধ্যে হানাহানিকে। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের আশাবাদ। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন বক্তব্যে অস্থিরতা তৈরি হচ্ছে, মন্তব্য তারেক রহমানের। কাঁদা ছোড়াছুড়ি করে ঐক্য নষ্ট না করার আহ্বান মির্জা ফখরুলের। উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন নাহিদ ইসলাম, বললেন গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়ন হয়নি, সরকারের থেকে রাজপথে ভূমিকা বেশি থাকবে। পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা, হত্যাযজ্ঞের বিচারের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। শেখ হাসিনা ও তার দোসররাই দায়ী বলেছে বিএনপি। সংসদ ভবন ও পল্টনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের 2 দফা জানাজা। মৃত্যুতে অপরিণীয় ক্ষতি হলো দেশ ও জাতির, বললেন রাজনীতিবিদ ও বিশিষ্ট জনেরা। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের সার্বিক পরিস্থিতির উল্লেখ করে উদ্বেগের সতর্কবার্তা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বলেন, নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করলে দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে। আইন শৃঙ্খলার অবনতির পেছনে নিজেদের হানাহানিকে দায়ী করেছেন তিনি। সেনাপ্রধান বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে দেশ। এ সময় তিনি এই সরকারকে সহযোগিতার আহ্বান জানান। সেই সাথে সেনাবাহিনীকে কটাক্ষ না করে সহায়তার আহ্বান জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বলেন, বিডিআরের গুলিতেই সেনা কর্মকর্তাদের মৃত্যু হয়েছে, তাই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট না করারও আহ্বান জানান তিনি। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে রাজধানীর রাওয়া ক্লাবে দোয়া ও আলোচনা অনুষ্ঠানে আসেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পিলখানা হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়াকে বিতর্ক করার মতো ষড়যন্ত্রের ইঙ্গিত দেন তিনি। এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত। ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নাই। এখানে যদি ইফ এবং বাট আনেন, এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে, 16 বছর ধরে 17 বছর ধরে যারা জেলে আছে, যারা কনভিক্টেড, সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে। যদি কেউ অপরাধ করে থাকে সেটার জন্য কোনো ছাড় হবে না, বিন্দু মাত্র ছাড় নাই। আমি আপনাদের পরিষ্কার করে দিচ্ছি। তার কথায় শান্তিপূর্ণ নির্বাচনের বিষয়টিও উঠে আসে। দেশে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে, এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার সেদিকে খেয়াল করবেন। আমি যতবারই ডক্টর ইউনূসের সাথে কথা বলেছি, হি কমপ্লিটলি এগ্রিজ উইথ মি। দেয়ার শুড বি ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন, and that election should be within December or close to that, যেটা আমি এর প্রথমেই বলেছিলাম যে 18 মাসের মধ্যে একটা ইলেকশন। আমার মনে হয় যে সরকার সেদিকেই ধাবিত হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতিতে পুলিশের অপারগতার নেপথ্যের কারণও জানান জেনারেল ওয়াকারুজ্জামান। আজকে পুলিশ সদস্য কাজ করছে না, একটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা, অনেকে জেলে। র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই প্যানিকড। বিভিন্ন দোষারোপ, খুন ইত্যাদি তদন্ত চলছে। অবশ্যই তদন্ত হবে, দোষীদের বিচারের আওতায় আনতে হবে। এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন না হয়। এমনকি সেনাবাহিনীকে নিয়ে একটি মহলের বিষোদাগারের বিষয়টিও আলোচনায় আনেন সেনাপ্রধান। সেনাবাহিনী এবং সেনাপ্রধানের প্রতি বিদ্বেষ কারো কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি। আমরা হচ্ছে একমাত্র ফোর্স যেটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি, দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে। অফকোর্স নেভি অ্যান্ড এয়ারফোর্স, নেভি চিফ আবার মন খারাপ করে করছে। নেভি এয়ারফোর্স অল আমাদেরকে সাহায্য করেন, আমাদেরকে আক্রমণ করেন না, আমাদেরকে অনুপ্রাণিত করেন, আমাদেরকে উপদেশ দেন। নিজেদের মধ্যকার বিশৃঙ্খলা না থামালে ভবিষ্যতে স্বাধীনতা বিপন্নের শঙ্কা সেনাপ্রধানের। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন যে আমি সতর্ক করিনি। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি,
আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। দেশ ও জাতিকে একটি সুন্দর জায়গায় রাখাই বাংলাদেশ সেনাবাহিনীর একমাত্র উদ্দেশ্য জানালেন জেনারেল ওয়াকারুজ্জামান। সবাই ভালো থাকবেন। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোটের অধিকার নিশ্চিত করলেই হবে না, ভোট যেন দিতে পারে সেই ব্যবস্থাও করতে হবে। তিনি বলেন, বিএনপি চায় অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক, তারা সুষ্ঠু একটি নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেবে। মতপার্থক্য যেন বিভেদে রূপান্তরিত না হয় সেদিকে লক্ষ্য রাখার কথাও স্মরণ করিয়ে দেন তারেক রহমান। আহমেদ সরওয়ারের রিপোর্টে বিস্তারিত। আমাদের এই যে 3টি ক্যামেরা মঙ্গলবার কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলনে নির্বাচিত নেতাদের শুভেচ্ছা জানিয়ে তারেক রহমান বলেন, কুমিল্লা মহানগরবাসীর আস্থা অর্জন করতে হবে, প্রতিটি নগরবাসীর কাছে দলের নীতি ও আদর্শ পৌঁছে দিতে হবে। শুধু বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করলেই হবে না, একই সাথে আমাদেরকে নিশ্চিত করতে হবে সেই ভোট যাতে মানুষ নিশ্চিন্তে দিতে পারে, সেই নিশ্চয়তাও আমাদেরকে রক্ষা করতে হবে। আমরা যত বেশি দেশে গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে পারবো, আমরা যত বেশি দেশে মানুষের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারবো, তত বেশি আমরা দেশ এবং দেশের মানুষকে ষড়যন্ত্রের হাত থেকে নিরাপদ রাখতে পারবো। আমরা মতপার্থক্য থাকলে আমরা বসবো, আমরা আলোচনা করব, আমরা সিদ্ধান্ত গ্রহণ করব, যা দেশের স্বার্থে হবে, যা দেশের মানুষের স্বার্থে হবে। কিন্তু এই মতপার্থক্যকে কোনোভাবেই আমরা বিভেদে রূপান্তরিত হতে দিতে চাই না। তারেক রহমান বলেন, নানা চড়াই উতরাই পেরিয়ে বিএনপি আজ এই পর্যায়ে এসেছে। পলাতক স্বৈরাচার দেশের সবকিছু ধ্বংস করে দিয়ে রাষ্ট্র কাঠামো ভেঙে দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু ব্যক্তির বক্তব্যে বিভিন্ন রকম অস্থিতিশীলতা তৈরি হচ্ছে। আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের যে নিরপেক্ষতা প্রত্যাশা, সে নিরপেক্ষতা তারা বজায় রাখবেন। আজকে যদি আমরা নিজেদের মধ্যে যত বেশি অপ্রয়োজনীয় তর্ক বিতর্কে আমরা লিপ্ত হব, তত বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশ, ক্ষতিগ্রস্ত হবে দেশের মানুষ, ক্ষতিগ্রস্ত হবে এই দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ। দেশের ঐক্য ধরে রাখতে বিএনপির চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পূরণ করতে, সেই প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। এই নতুন নেতৃত্বের দায়িত্ব। অন্তর্বর্তী সরকার প্রধানকে শক্ত হাতে সরকার পরিচালনা করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের নিরপেক্ষতা নিয়ে যেন প্রশ্ন না ওঠে সেদিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। সোশ্যাল মিডিয়ায় বিএনপিকে নিয়ে মিথ্যা প্রচারণার বিষয়ে সতর্ক করেন বিএনপি মহাসচিব। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। 2009 সালের 25 ফেব্রুয়ারি বিডিআর হত্যাকাণ্ডের দিনটি এবারই প্রথম পালিত হচ্ছে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে। এ উপলক্ষে শহীদদের স্মরণে বিএনপির আলোচনা সভা রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে। তৎকালীন বিডিআর প্রধান শহীদ শাকিল আহমেদের ছেলেসহ হত্যাকাণ্ডের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীরা সেই দিনের ভয়াবহতা তুলে ধরেন আলোচনা সভায়। 25 তারিখ ফেব্রুয়ারিতে দরবার হলে যখন গোলাগুলি হয়, অফিসাররা আমাকে বাবাকে বলেছেন, স্যার গাড়ি রেডি আছে, আপনি চলে যান। আর বাবা তখন রেগে বলল, কেন যাব, কোথায় যাব? আমি আমার অফিসারদের ফেলায় কোথাও যাব না। তারপর বলেছে, তোমরা মৃত্যু ভয় পাও, মৃত্যু তো একদিন আসবেই। যখন জওয়ানরা গোলাগুলি করতে সব অফিসারকে বের হয়ে আসতে বলেন, আর বাবা সব অফিসারকে পিছিয়ে যেতে বলে সবার আগে চলে যায়, এবং তখন তিনি শাহাদাত বরণ করেন। নেতৃত্ব শিক্ষা এটা আমি পেয়েছি। বিডিআর হত্যাকাণ্ড কোনো হত্যাকাণ্ড ছিল, এটা পরিকল্পিত একটি হত্যাকাণ্ড ছিল, যেখানে শেখ হাসিনা সরাসরি জড়িত এবং তার নানক মির্জা আজম তাপস প্রত্যেককে। আলোচনায় বিএনপি নেতারা বলেন, তৎকালীন সরকার ও প্রতিবেশী দেশ সরাসরি এই হত্যাকাণ্ডে জড়িত। এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে আমাদের সামরিক বাহিনীকে দুর্বল করার জন্যে, বিডিআর এর মনোবল ভেঙে দেওয়ার জন্যে।
বিডিআর বর্ডারে অত্যন্ত এফেক্টিভ একটি বাহিনী ছিল। বিএসএফএল মোকাবেলা করেছে বলিষ্ঠভাবে। এই জন্য তাদেরকে শিক্ষা দেবার জন্যই এই ধরনের হত্যাকাণ্ডের ব্যবস্থা করেছে আওয়ামী লীগ এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিলে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সামরিক বাহিনীর মনোবল ভাঙতে পরিকল্পিতভাবে বিদ্রোহের নামে এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল দেশবিরোধী গোষ্ঠী। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো চলছে, তাই কাদা ছোড়াছড়ি না করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে অনেকে আমাদের সমালোচনা করে বলার চেষ্টা করছে যে আমরা নাকি শুধু নির্বাচন করছি, আমরা সংস্কার করতে চাই না। এত বড় মিথ্যা কথা, মিথ্যা প্রচারণা তারা চালাচ্ছে বিভিন্নভাবে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে, তাই না? কয়েকজন মানুষ, গুটিকতক মানুষ তারা টার্গেট করেছে বিএনপিকে। অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে এই আহ্বান জানাতে চাই, আপনি শক্ত হাতে আপনার সরকারকে পরিচালিত করুন। একথা কেউ যেন না বলে যে আপনি কোনো পক্ষপাতিত্ব করছেন। আপনাকে সেটা আমি শুনতে চাই না আমরা, কারণ আপনি অত্যন্ত লব্ধ প্রতিষ্ঠিত একজন বিখ্যাত মানুষ, সারা বিশ্বে আপনার নাম আছে, সেটা রাখবেন আপনি, সেটাই আমরা আশা করি আপনার কাছ থেকে। গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশ স্থিতিশীল না থাকলে সবাই ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। ধ্বংস করার জন্য চক্রান্ত তারা করেছে। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। ছাত্রদের নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার এবং ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম। সদ্য সাবেক তথ্য উপদেষ্টা জানান, জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারে থাকার চেয়ে ছাত্র জনতার সাথে থাকা বেশি প্রয়োজন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক শক্তির সাথে যুক্ত হওয়ার বিষয়টি স্পষ্ট করেন নাহিদ। রকুনুজ্জামানের রিপোর্ট। মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। সভা শেষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন তথ্য ও সম্প্রচার এবং ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম। পরে সংবাদ সম্মেলনে পদত্যাগের ব্যাখ্যা দেন জুলাই অভ্যুত্থানের অন্যতম এই নেতা। নিজের উপদেষ্টা পদ নেয়ার প্রেক্ষিত এবং দায়িত্ব পালনকালের মূল্যায়নও করেন। দেশের জাতীয় নিরাপত্তা এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সেই সময় দায়িত্ব গ্রহণ করাটা আমাদের কাছে মনে হয়েছিল যৌক্তিক। গত 6.5 মাসের প্রেক্ষিতে সরকার কাজ করছে, হয়তো আমরা আশানুরূপ ফলাফল এখনো পাইনি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সরকারের একটা স্ট্যাবিলিটিতে সরকার এসেছে। বর্তমান পরিস্থিতিতে জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে নতুন রাজনৈতিক শক্তির সাথে নিজের যুক্ত হওয়ার বিষয়টি স্পষ্ট করেন পদত্যাগী এই উপদেষ্টা। দেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন, ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন, এবং আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের আকাঙ্ক্ষা করি, সেই আকাঙ্ক্ষার জন্য আমার যে গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে, সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে, আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে, এবং আমার বাইরে যারা আমাদের সহযোদ্ধা রয়েছেন তারাও এটি চান, এবং সেই প্রেক্ষিতে আমি মূলত আজকে পদত্যাগপত্র জমা দিয়েছি। জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নের পাশাপাশি আইন শৃঙ্খলা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অন্তর্বর্তীকালীন সরকারের সফলতার আশাবাদও জানান বিদায়ী উপদেষ্টা। আমি আশা করব যে অন্তর্বর্তীকালীন সরকার সামনের দিনগুলোতে জনগণের যে আকাঙ্ক্ষা, গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা সচেষ্ট হবে, এবং দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দ্রব্যমূল্য নিরসনে তারা সফলতা দেখাতে পারবে। ধন্যবাদ। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। ছাত্র রাজনীতি থেকে সরকারের উপদেষ্টা, সেখান থেকে রাজনীতিবিদ হবার নতুন লড়াইয়ে মাঠে নেমেছেন নাহিদ ইসলাম। শিক্ষার্থীদের প্রাণের দাবি কোটা বিলুপ্তির আন্দোলনে সবাইকে এক করতে দ্বিতীয় দফায় সম্মুখ সারির ছাত্র নেতার ভূমিকায় সফলতা পান নাহিদ। রাজপথের সংক্ষিপ্ত লড়াইয়ে রাষ্ট্রীয় বাহিনী নির্যাতনের শিকার হয়েছেন। গণতান্ত্রিক লড়াইয়ে ছাত্র জনতাকে এক করে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার পতনে অন্যতম নায়ক নাহিদ ইসলামকে প্রভাবশালী টাইম ম্যাগাজিন পরিচয় করিয়ে দেয় বিশ্ব দরবারে।
রিপোর্ট ফররুক বাবুর। অগ্রজদের দেখানো পথে শিক্ষার্থীদের কর্মসংস্থানের বৈষম্য দূর করার লড়াইয়ে 2024 এর জুন মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সমর্থন জমাতে নিজেকে অল্প করে মেলে ধরতে শুরু করেন নাহিদ ইসলাম। সে সময় ছাত্র সংগঠনের তার রাজনৈতিক পরিচয় থাকলেও ওইভাবে মূল্যায়ন পায়নি। তবে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কাছে সিনিয়র বড় ভাই হিসেবেই আন্দোলনের সম্মুখে থাকেন নাহিদ। জুন মাসে ধীরে ধীরে জমে কোটা আন্দোলন শিক্ষার্থীদের জটলা, যা জুলাই মাসে রূপ নেয় বৈষম্য বিরোধী আন্দোলনে। শিক্ষার্থীদের পদযাত্রায় চোরাবালিতে হারিয়ে যায় আওয়ামী সরকারের পদধ্বনি, দখল হতে থাকে বিভিন্ন সড়ক। দিন শেষে নতুন কর্মসূচির বার্তা নিয়ে সামনে আসেন নাহিদ ইসলাম। তার কথাই যেন শিক্ষার্থীদের শেষ কথা। সেই কথার ছোবলে ঘুমিয়ে থাকা নাগরিকদেরও জাগিয়ে তোলা হয়। স্বৈরাচার আওয়ামী সরকার যাতে আন্দোলনকে দমাতে না পারে তারই কৌশল হিসেবে নাহিদকে ঘিরে সমন্বয়কদের তালিকা দীর্ঘ হতে থাকে। জুলাই মাসেও নাহিদ ততটা পরিচিত মুখ ছিলেন না। সে অপহরণের পর দেশব্যাপী পরিচিত হয়ে ওঠেন। কোটা বিরোধী আন্দোলন ঘিরে দুবার আটক হন নাহিদ, শিকার হন অকথ্য নির্যাতনের। আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। 8 আগস্ট অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হলে সেখানে ছাত্র প্রতিনিধিদের হয়ে উপদেষ্টা হিসেবে শপথ নেন নাহিদ ইসলাম। দায়িত্ব পান অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের। নাহিদ ইসলামের জন্ম 1998 সালে ঢাকায়। তার ডাকনাম ফাহিম। নাহিদের বাবা পেশায় একজন শিক্ষক। সরকারি বিজ্ঞান কলেজ থেকে 2016 সালে উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। ইতোমধ্যে মাস্টার শেষ করেছেন নাহিদ। আন্দোলনকারীর পাশাপাশি তিনি গণতান্ত্রিক ছাত্র শক্তির কেন্দ্রীয় নেতাও ছিলেন। সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের সফলতা ও ব্যর্থতার সমীকরণের আগেই নতুন রাজনৈতিক দল নিয়ে আসার গুঞ্জনে সরব হয় রাজনৈতিক মাঠ। ছাত্র আন্দোলন থেকে সরাসরি সরকারের ক্ষমতার চেয়ার, তারপরই নতুন রাজনৈতিক দলের পায়তারায় দেশের ছাত্র আন্দোলনের ইতিহাসে প্রথমবারের মতো নতুন মাত্রা যোগ করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল গঠন হচ্ছে। এই দলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম সহ বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রনেতারা। যে কারণে উপদেষ্টার পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। আগামী 28 ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হবার কথা রয়েছে। ফররুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। নানা আয়োজনে পালন হলো জাতীয় শহীদ সেনা দিবস। দিবসটি উপলক্ষে সকালে বনানীর সামরিক কবরস্থানে পিলখানায় শহীদ সেনা সদস্যদের কবরে শ্রদ্ধা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম বলেছেন, পিলখানার সেনা অফিসার হত্যাকাণ্ডের দিনকে শহীদ সেনা দিবস ঘোষণার মধ্য দিয়ে শহীদ পরিবারের 2টি দাবির একটি পূরণ হয়েছে। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিলখানায় 57 সেনা অফিসার হত্যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর আঘাত। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। জাতীয় শহীদ সেনা দিবসে বনানীর সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তাদের স্ব সামরিক সচিব। এরপর শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। বলেন, পিলখানায় সেনা হত্যা তদন্তে গঠিত কমিশন সত্য উদ্ঘাটনে কাজ করছে। তাদের 2টা মেইন দাবি ছিল, একটা হলো বিচারের দাবি, আর একটা হলো এই শহীদ সেনা দিবস ঘোষণা করা। তো আমরা কিন্তু শহীদ সেনা দিবস ঘোষণা করেছি এবং আজকে এই শহীদ সেনা দিবস হিসাবেই কিন্তু পালন করা হচ্ছে। আর আরেকটা দাবি ছিল যে বিচার, ওই জন্য কিন্তু আমরা কমিশন করে দিয়েছি এবং কমিশনের 24শে জানুয়ারি থেকে মনে হয় শুরু হয়েছে কমিশনের কাজ। এটা তাদের 3 মাস সময় দেওয়া হয়েছে। তাদের রিপোর্টের বেসিসে আমরা যারা দোষী সাব্যস্ত হবে তাদেরও বিচারে আওতায় নেওয়া হবে। এরপর শ্রদ্ধা জানান 3 বাহিনীর প্রধান ও শহীদ পরিবারের সদস্যরা।
শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ সহ দলীয় নেতাকর্মীরা। এ সময় বিএনপি মহাসচিব বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনায় সংগঠিত হয়েছিল পিলখানার নারকীয় হত্যাযজ্ঞ। এটা বাংলাদেশের শত্রুদের উদ্দেশ্য ছিল, প্রধান উদ্দেশ্য ছিল বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় আঘাত হানা এবং বাংলাদেশের সেনাবাহিনীর যেন মনোবল নষ্ট হয়ে যায়, যেন তারা দুর্বল হয়ে যায়, সেই কারণে এই ঘটনা হয়েছিল। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়, তখন যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ, তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনাটির সঙ্গে যোগ সাজশ করে যথাসময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে তারা এই ঘটনাগুলো করতে দেন। দুদিন ধরে বিডিআর পিলখানাতেই হত্যাযজ্ঞ চলে এবং এখন পর্যন্ত এটার যে পূর্ণাঙ্গ সঠিক নিরপেক্ষ তদন্ত, সেই তদন্ত হয়নি। সামরিক কবরস্থানে এরপর শ্রদ্ধা জানাতে যান জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আমরা মনে করি এই ঘটনা শুধু দেশের অভ্যন্তরীণভাবেই ঘটেছে এবং অভ্যন্তরীণ শক্তি জড়িত সেটা নয়, এর সাথে বহিঃশক্তি জড়িত। 2009 সাল থেকে পরবর্তী সময় বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আপনারা দেখেছেন ধ্বংস করা হয়েছে, গণতন্ত্রকে হত্যা করা হয়েছে এবং দেশে একটা একদলীয় শাসন কায়েম করে কার্যত বাংলাদেশকে একটি ভিনদেশী করদ রাজ্যে পরিণত করেছিল। আজকের দিনটিকে যে শহীদ সেনা দিবস ঘোষণা করা হয়েছে, এটা আমি মনে করি সাধারণভাবে আমাদের সকলের অন্তরের দাবি পূরণ করা হয়েছে। এটাকে যথাযথ মর্যাদায় প্রতি বছর এই দিনটি পালিত হবে, এটি আমাদের প্রত্যাশা। শহীদ পরিবারের সদস্যদের অভিযোগ, পিলখানা হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা করেছিল আওয়ামী লীগ সরকার। আমাদের দাবি ছিল একটা জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করা, আর বিচারটাকে সঠিক তদন্তের মাধ্যমে এর নেপথ্যে কে ছিল, হত্যাযজ্ঞের নেপথ্যে কে ছিল, সেটা উদ্ধার করা। এইটার সঠিক বিচারটা অন্তত হওয়া উচিত। আমার বাবার আত্মাটার জন্য শান্তি পায়, কষ্ট না পায়, এটার জন্য আমি দোয়া করছি। গত 15 বছর ধরে যে হাসিনার গভর্নমেন্ট, যেটা উনি কিন্তু এটা সিস্টেম্যাটিকভাবে নেয় না। এখন শুধুমাত্র আমাদের আশাটা হচ্ছে যে প্রকৃত অর্থে পেছনে ষড়যন্ত্রকারীরা যেন বের হয়ে আসে। এই কারণে কমিশন হওয়ার আগে কিন্তু শহীদ পরিবারবর্গ আমরা আইসিটিতে একটা মামলাও দায়ের করেছি, একটা অভিযোগ দায়ের করেছি শেখ হাসিনার বিরুদ্ধে। দেশি বিদেশি চক্রান্ত উদ্ঘাটনে নতুন তদন্ত কমিশন কাজ করবে, এমন প্রত্যাশার কথা জানান শ্রদ্ধা জানাতে আসা মানুষ। 2009 সালের 25শে ফেব্রুয়ারি পিলখানা সদর দপ্তরে ঘটেছিল এক নির্মম হত্যাযজ্ঞ। সেখানে প্রাণ হারিয়েছিলেন 57 জন চৌকস দেশপ্রেমিক সেনা অফিসার। দীর্ঘ 16 বছর পরে হলেও সেই দিবসটিকে জাতীয় সেনা শহীদ দিবস হিসেবে ঘোষণা করেছে সরকার। এতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে সেই দিন শহীদ হওয়া সেনা সদস্যদের পরিবারের মাঝে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। চলে গেছেন বর্ষিয়ান রাজনীতিবিদ বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। ভোরে রাজধানীর নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে দেশ ও জাতির যে ক্ষতি হলো তা পূরণ হবার নয় বলেছেন রাজনীতিবিদ ও বিশিষ্টজনেরা। শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আহমেদ সারওয়ারের রিপোর্ট। স্বাধীনতা উত্তর বাংলাদেশে চট্টগ্রামের যে কজন তারকা রাজনীতিবিদ দেশ জুড়ে খ্যাতি লাভ করেছিলেন তাদের অন্যতম আব্দুল্লাহ নোমান। তার জন্ম 1943 সালের 2 ফেব্রুয়ারি চট্টগ্রামের রাউজানের গহিরায়। চট্টগ্রামে ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি বড় ভাই আব্দুল্লাহ হারুনের হাত ধরেই ছাত্র রাজনীতিতে তার আগমন। 60-এর দশকের শুরুতে হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র ইউনিয়নের নেতৃত্বে আসেন আব্দুল্লাহ নোমান। তিনি মেননপন্থী ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক, বৃহত্তর চট্টগ্রামের সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্র জীবন শেষে যোগ দেন শ্রমিক রাজনীতিতে। পূর্ব বাংলা শ্রমিক ফেডারেশনের সহসভাপতি ছিলেন তিনি। 1970-এ তিনি ন্যাপ ভাসানীর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন এবং চট্টগ্রাম অঞ্চলে সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মুক্তিযুদ্ধ শেষে ন্যাপ ভাসানীর রাজনীতিতেই সক্রিয় থাকেন নোমান। জিয়াউর রহমান রাজনৈতিক দল গঠন করলে 81 সালে যোগ দেন বিএনপিতে। আব্দুল্লাহ নোমান শ্রমিক দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পর্যায়ক্রমে সর্বশেষ তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে আমৃত্যু দায়িত্ব পালন করেন। আব্দুল্লাহ নোমান 1991 সালে চট্টগ্রাম 9 আসন থেকে মহিউদ্দিন চৌধুরীকে হারিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন মন্ত্রিসভায় যোগ দেন। তিনি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার সময়ে চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়।
2001 সালে আবারও সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগে মঙ্গলবার ভোরে ধানমন্ডির নিজ বাসায় ইন্তেকাল করলেও দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় স্কয়ার হাসপাতালে। সেখানে ডাক্তার জানান হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। তার মৃত্যু সংবাদ শুনে ছুটে আসেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। তার মরদেহ দেখতে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তার মৃত্যুতে দল এবং দেশ একজন অভিভাবক তুল্য রাজনীতিবিদকে হারালো। তাকে আমি শুধু একজন দলীয় নেতা হিসেবে আমি চিহ্নিত করতে চাই না। তিনি জাতীয় নেতা ছিলেন এবং তিনি চট্টগ্রামের মানুষের একেবারে সবচেয়ে প্রিয় মানুষ ছিলেন। শুধু চট্টগ্রাম নয়, সারা বাংলাদেশের মানুষের কাছে একটি অতি প্রিয় নাম ছিল আব্দুল্লাহ আল নোমান। তিনি এই রাজনীতির জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, জেলে গেছেন বারবার, অসংখ্য মামলার আসামি হয়েছেন, এমনকি শারীরিকভাবে নির্যাতিত পর্যন্ত হয়েছেন। আব্দুল্লাহ আল নোমান এর অবদান এই বাংলাদেশের মানুষ কখনোই ভুলবে না। হাসিনা পরবর্তী বাংলাদেশের রাজনীতি আব্দুল্লাহ আল নোমানের অভাব বোধ করবে বলে মনে করেন রাজনীতিবিদ ও বিশিষ্টজনেরা। চট্টগ্রামের যে ডেইরি খাতের বিকাশে উনি ভূমিকা রেখেছেন, এগুলো তো হচ্ছে ওনার কিছু, বাট রাজনৈতিক কর্মী হিসাবে উনি একটু আদর্শিক জায়গা থেকে ভূমিকা রেখেছিলেন। এই যে ট্রানজিশন পিরিয়ড, আমরা একটা দানবকে সরানোর পর যে পরিস্থিতি হয়েছে, এখন সামনে কি হবে, আমাদের গণতন্ত্রের চর্চা, অনুশীলন এবং ফিরে পাওয়ার ব্যাপারে তার মতো এই অভিজ্ঞ রাজনীতিবিদের খুবই প্রয়োজন ছিল এই মুহূর্তে বেঁচে থাকা। যাদের হারিয়ে আমরা দুর্বল হচ্ছি, তাদের অন্যতম আব্দুল্লাহ আল নোমান। তার অভাব বাংলাদেশের রাজনীতি, চট্টগ্রামের রাজনীতি, এমনকি শ্রমিক আন্দোলনে এক অপূরণীয় ক্ষতি। সবসময় হয়তো প্রাপ্য মর্যাদা দিতে পারি নাই, সে লজ্জা থাকবে আমাদের। রাজনীতিবিদ পিতার যাবতীয় ভুল ত্রুটি ক্ষমা করে মহান আল্লাহর দরবারে তার জন্য সবার দোয়া চান তার পুত্র। আমি সৌভাগ্যক্রমে তার সন্তান, কিন্তু তিনি আমার কাছে শুধু বাবা নন, তিনি অনেক ঊর্ধ্বে। ব্যক্তি আব্দুল্লাহ আল নোমান, রাজনীতিবিদ আব্দুল্লাহ আল নোমান, মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান, যাই বলি বাবা আব্দুল্লাহ আল নোমানের অনেক 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 ঊর্ধ্বে। দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশ ও জাতির জন্য ত্যাগ স্বীকার করেছেন আব্দুল্লাহ আল নোমান। চট্টগ্রামের জনগণও তাকে তার প্রতিদান দিয়েছে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। এদিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বর্ষিয়ান রাজনীতিবিদ ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের জানাজা অনুষ্ঠিত হয়েছে বাদ আসর। জানাজায় অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, শামসুজ্জামান দুদু সহ দলের কেন্দ্রীয় নেতারা। এর আগে দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের জানাজা অনুষ্ঠিত হয়েছে। সংসদ কর্মকর্তা এবং বিএনপি নেতারা এতে অংশ নেন। শুক্রবার চট্টগ্রামে আরও কয়েক দফা জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মঙ্গলবার সকালে তিনি তার ধানমন্ডির বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। জানাজায় অংশ নিয়ে রাজনীতিবিদরা বলেন, আব্দুল্লাহ আল নোমানের শূন্যতা দল ও গণতন্ত্রকামী মানুষ দীর্ঘদিন অনুভব করবে। আব্দুল্লাহ নোমানের চলে যাওয়া আমাদের জন্য নিঃসন্দেহে অত্যন্ত শোকাবহ। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতা কর্মী, প্রতিটি মানুষ শুধু নয়, আমার মনে হয় আজকে বাংলাদেশের সকল যারা দেশ সম্পর্কে চিন্তা করেন, দেশপ্রেমিক মানুষ, গণতান্ত্রিক মানুষ, তারা অবশ্যই তার অভাবটাকে তারা বোধ করবেন। 5 আগস্টের গণ অভ্যুত্থানের শক্তি কাজে লাগিয়ে একটি জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি এবং সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান ডক্টর আলী রিয়াজ। জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের সমসাময়িক রাজনীতি ও ঘটনা প্রবাহ নিয়ে যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলাদেশের সম্পাদক ডক্টর ওয়াজেদ খানের লেখা বাংলাদেশ স্বপ্ন ও 24-এর গণ অভ্যুত্থান বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন,
অতীতে বহুবার দেশ গড়ার সুযোগ হলেও সেই চেষ্টা হাতছাড়া হয়েছে। এবার আর সেই সুযোগ হাতছাড়া হতে দেয়া যাবে না। অনুষ্ঠানে ডক্টর আলী রিয়াজ বলেন, জাতীয় ঐক্যের মধ্য দিয়ে তৈরি হয়েছে 5 আগস্ট। সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। বাংলাদেশকে এমনভাবে গড়তে হবে যেন তা কোনোভাবেই স্বৈরতান্ত্রিক না হয়। এটা আগামীর জন্য চ্যালেঞ্জ হলেও সেই ধারা বজায় রাখতে হবে। জাতীয় ঐক্যের মধ্য দিয়ে 5ই আগস্ট তৈরি করা গেছে, সেই জাতীয় ঐক্য অব্যাহত রাখা যাবে কিনা এবং গেলে তার লক্ষ্য কী হবে। আমাদের ক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে যে ঐক্যের জায়গাটা হচ্ছে যে এই দেশে এমন একটা রাষ্ট্র তৈরি করা যেটা জবাবদিহিমূলক হবে। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, চাল, ডাল, ছোলা ও চিনির মতো রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিতের পাশাপাশি কোনোভাবে যেন দাম না বাড়ে সেই চেষ্টা করছে সরকার। কেউ মজুত করলে ভোক্তা অধিকার সহ সরকারি এজেন্সির মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব কথা বলেন ডক্টর সালাউদ্দিন আহমেদ। অর্থ উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতি কমাতে সরকার চেষ্টা করছে। আগামী বাজেটের আগে বিষয়গুলো দেখা হবে। তিনি জানান, জুনেই বাজেট হবে। তার আগে মূল স্টেক হোল্ডার, ব্যবসায়ী, অর্থনীতিবিদদের সাথে আলোচনা করা হবে। পরে অন্য সরকার গঠিত হলে প্রয়োজন অনুযায়ী রিভাইজড বাজেট দেবে। তিনি জানান, যারা ট্যাক্স দেয় তাদের উপর চাপ না দিয়ে নতুন করদাতা খোঁজার উপর জোর দেওয়া হবে। বাংলাদেশের 2 ব্যক্তিকে $29 মিলিয়ন দেবার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের কিছুটা সত্যতা রয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। দেশে যে কোনো সংকট সমাধানে প্রথমে জনগণের পক্ষে পাশে ছিল জিয়া পরিবার, ভবিষ্যতেও থাকবে বলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। মেহেরপুরে বিএনপির জনসভায় তিনি একথা বলেন। এ সময় আমান আরও বলেন, আওয়ামী লীগ সব দল বাতিল করে একটি দল রেখেছিল, সেটা হলো বাকশাল। বিএনপি ক্ষমতায় আসলে দেশ স্বনির্ভর হবে বলেও জানান তিনি। এছাড়া নির্বাচন প্রসঙ্গে তিনি নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। বলছিল শেখ মুজিবের মেয়ে পালায় না, একদিন পরে কি করলো? গোষ্ঠী শুদ্ধ পালাইলো, ঠিক কিনা? পালাতে বাধ্য হলো। আল্লাহ যদি আনে তারেক রহমান এই বাংলাদেশে আসবে ইনশাআল্লাহ। এসে তিনি নেতৃত্ব দেবেন এবং তার মাধ্যমে এই বাংলাদেশ আবার স্বনির্ভর বাংলাদেশ হবে। এই বাংলাদেশ আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে। যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে এবং দেশ গণতন্ত্রের পথে চলবে এবং সেই গণতান্ত্রিক সরকার হবে আল্লাহর রহমতে খালেদা জিয়ার সরকার, তারেক রহমানের সরকার, বিএনপির সরকার হবে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। দেশের সার্বিক পরিস্থিতিতে সেনাপ্রধানের উদ্বেগ, আইন শৃঙ্খলার অবনতির জন্য দায়ী করলেন নিজেদের মধ্যে হানাহানিকে। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের আশাবাদ। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন বক্তব্যে অস্থিরতা তৈরি হচ্ছে, মন্তব্য তারেক রহমানের। কাঁদা ছোড়াছুড়ি করে ঐক্য নষ্ট না করার আহ্বান মির্জা ফখরুলের। উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন নাহিদ ইসলাম, বললেন গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখনও বাস্তবায়ন হয়নি, সরকারের থেকে রাজপথে ভূমিকা বেশি থাকবে। পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা, হত্যাযজ্ঞের বিচারের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। শেখ হাসিনা ও তার দোসররাই দায়ী বলেছে বিএনপি। সংসদ ভবন ও পল্টনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের 2 দফা জানাজা। মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হলো দেশ ও জাতির, বললেন রাজনীতিবিদ ও বিশিষ্টজনেরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।